প্যাজেজ ডিজিজে দুটোরই অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, ঠিক আছে? it is mainly a disease of the osteoclast, কিন্তু অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি যেহেতু বেড়ে যায় ওই জন্য আমাদের অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটাও বেড়ে যাচ্ছে, ঠিক আছে? সো দ্যাট ইজ ইয়োর প্যাজেজ ডিজিজ। হ্যাঁ, তো প্যাজেজ ডিজিজ মেইনলি তোমার একটা শর্ট নোটে আসতে পারে, আর তোমাদের নিটের জন্য প্রচুর এমসিকিউজ আসে, ঠিক আছে? কেন প্যাজেজ ডিজিজ তোমার এক্স রে ফাইন্ডিংস গুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমার নিট পিজি কোয়েশ্চেন্স এর জন্য। তাহলে প্যাজেজ ডিজিজটা কে ডিসকভার করেছিল? তোমার জেমস প্যাজেট, ঠিক আছে, in 1877. So what is another name for your Paget's disease? It is osteitis deformans, ঠিক আছে? So it is partial or complete involvement of single or multiple bones. So it mainly affects your skull bones, your long bones and your axial skeleton, ঠিক আছে? মনে রাখবে সেটা, ঠিক আছে? প্যাজেজ ডিজিজ ইজ আ প্রোগ্রেসিভ ডিজিজ যেটা মেইনলি তোমার লং বোনসকে এফেক্ট করে, তার সাথে স্কাল আর অ্যাক্সিয়াল স্কেলেটনকেও ইনভলভ করবে, আর খুব রেয়ার ইন ইয়োর হ্যান্ডস অ্যান্ড ফিট, ঠিক আছে? কামিং টু ইট ইজ আ প্রিডিলেকশন ফর দ্য অ্যাক্সিয়াল স্কেলেটন অর দ্য মানে লং বোনস আর স্কাল বোনস, ঠিক আছে? রেয়ার ইন ইয়োর হ্যান্ডস, ফিট, রিবস অ্যান্ড ফিবিউলা। তাহলে সব থেকে বেশি এফেক্টেড হয় তোমার পেলভিস, followed by your tibia, femur, skull, spine and clavicle. Kintu any bone can be affected. So Paget's disease is common in Europe and North America, and it is rare in Asia and Africa. So etiology ta unknown, ঠিক আছে? কিন্তু কিছু জায়গায় আমাদের দেখা দিয়েছে যে ক্রোমোজোম 18 এ যদি কোনো জেনেটিক মিউটেশন থাকে তাহলে Paget's disease হতে পারে। তো কিছু কিছু জায়গায় অলসো ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইয়োর ভাইরাল ইনফেকশন, তার মানে প্যারামিক্সোভিরিডি ফ্যামিলির যে ভাইরাসেস গুলো আছে ওটা তোমার ইটিওলজিক্যাল ফ্যাক্টর হতে পারে। আর তোমার এন্ডোক্রিন মেটাবলিক ডিস্টারবেন্সেস হলেও তোমার প্যাজেজ ডিজিজ হতে দেখা দিয়েছে, কিন্তু ইটিওলজিটা কিন্তু এখনো আননোন আছে। কামিং টু দ্য প্যাথোফিজিওলজি, তো কি বললাম তোমাকে যে প্যাজেজ ডিজিজ ইজ আ প্রোগ্রেসিভ ডিজিজ, ঠিক আছে? Since it is a disease of the osteoclast, তাই প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা লাইটিক ফেজ দেখব। লাইটিক ফেজ মানে তোমার অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তো যত অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে তোমার কি হবে? বোন লাইসিস হবে, বোন রিসপশন হবে। তো ইট অলওয়েজ স্টার্টস উইথ ইয়োর লাইটিক ফেজ, মানে তোমার বোনটা ব্রেকডাউন হবে, মানে বোনটাকে অস্টিওক্লাস্ট গুলো নষ্ট করে দেবে, ঠিক আছে? তো যখন তুমি ফার্স্টে দেখবে লাইটিক ফেজ, তারপরে প্রোগ্রেস করবে ইনটু আ মিক্সড ফেজ, যেখানে তোমার লাইটিক হবে, আর যেহেতু ইনক্রিজড অস্টিওলাইসিস তোমার অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিও বেড়ে যাবে, তাই তো? যত লাইসিস হবে তোমার অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তাই তুমি যখন মাইক্রোস্কোপিক্যালি দেখতে চাইবে তখন তুমি দুটোই দেখতে পারবে, অস্টিওক্লাস্টও দেখতে পারবে, অস্টিওব্লাস্টও দেখতে পারবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য মিক্সড ফেজ। অ্যান্ড লাস্ট কামস ইয়োর স্ক্লিরোটিক ফেজ, যেখানে তোমার অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি উইল ডমিনেট, ঠিক আছে? তার জন্য তোমার পুরোটাই বোন হয়ে যাবে একদম, ঠিক আছে? প্রচুর মানে হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা, যার জন্য তোমার বোনটা পুরো স্ক্লিরোটিক হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য লাস্ট ফেজ অফ ইয়োর প্যাজেটস ডিজিজ, ঠিক আছে? তো এরপর কি হতে পারে? এরপরে তোমার মনে রাখবে যে প্যাজেটস ডিজিজের তোমার একটা প্রোগ্রেশন হতে পারে সার্কোম্যাটাস ডিজেনারেশন। যদি তার ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হয় তাহলে দ্যাট উইল বি দ্য লাস্ট ফেজ অফ ইয়োর প্যাজেটস ডিজিজ। কোথাও কোনো অসুবিধা হলে প্লিজ আমাকে বলবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে ক্লিনিক্যাল ফিচার্স আমি কি দেখবো? এবার পেশেন্ট তোমার কাছে কি নিয়ে আসবে? ইট ইজ মেইনলি এসিমটোম্যাটিক, কিন্তু তার বদলে কি আসবে? হয়তো পেশেন্ট বোন নিয়ে পেন নিয়ে আসতে পারে, ঠিক আছে? তোমার বোন পেন হতে পারে, তারপর বোনই ওভারগ্রোথ হতে পারে, ঠিক আছে? আর বোন ডিফর্মিটিস নিয়েও আসতে পারে, ঠিক আছে? আর তার সাথে পেশেন্টের আর কি হতে পারে? প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, যেহেতু তোমার একটা ইমব্যালেন্স হচ্ছে, যেহেতু অস্টিওক্লাস্ট আর অস্টিওব্লাস্ট অ্যাক্টিভিটিতে তোমার প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, মানে অল্পতেই বলবে আমার বোনটা ভেঙে গেল, মানে যেটা তোমার আর আমার হয়তো পড়ে গেলে হবে না, সেটা হয়তো একটা পেশেন্টের এমনি দেখলে বোন ভেঙে গেল, একটা ফ্র্যাকচার দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসতে পারে।
আর ডায়াগনোসিস যেটা তোমাকে বললাম প্যাজেটস এর এক্স-রে ফাইন্ডিংস আর ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেইনলি ওটা এক্স-রে তে ডায়াগনোস করব, আর তোমার সিরাম আর ইউরিনারি কিছু মার্কারস আছে যেগুলো আমরা দেখতে পারি, ঠিক আছে? বায়োপসি খুব বেশি পাই না আমরা, কেন তোমার ডায়াগনোসিস আগেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমার রেডিওলজি ফাইন্ডিংস থাকবে, আর তোমার অ্যালকালাইন ফসফেটেজ হেল্প করে তোমার ডায়াগনোসিস করতে, বিকজ অ্যালকালাইন ফসফেটেজ ইজ কিসের মার্কার? ইট ইন্ডিকেটস ইয়োর অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, ঠিক আছে? তোমার যত অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়বে তোমার সিরাম অ্যালকালাইন ফসফেটেজও বাড়বে, ঠিক আছে? তো এই পেশেন্টসদের ইউজুয়ালি তোমার অ্যালকালাইন ফসফেটেজটা এলিভেটেড থাকে, ঠিক আছে? তো কামিং টু দ্য লাইটিক ফেজ, তো লাইটিক ফেজে কিসের অ্যাক্টিভিটি বললাম বেড়ে যাবে? অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, ঠিক আছে? তো অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিতে কি হবে? তোমার বোন টার্নওভার রেট উইল ইনক্রিজ টু 20 টাইমস, ঠিক আছে? এতটা বেড়ে যাবে। তো তার জন্য যখন বায়োপসি দেখবো আমরা কি দেখবো? একটা এটা বোন দেখছো তোমরা, বোনের পাশে এগুলো কি? এগুলো অস্টিওক্লাস্ট লাইক জায়েন্ট সেলস, ঠিক আছে? তো এটা দেখো একটা মাল্টি নিউক্লিয়েটেড জায়েন্ট সেল, জানো তো মাল্টি নিউক্লিয়েটেড জায়েন্ট সেলের মধ্যে অস্টিওক্লাস্টও পড়ে। তো তুমি দেখবে অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটিটা প্রচুর বেড়ে যায়, ঠিক আছে? তাহলে তুমি বায়োপসি করলে লাইটিক ফেজে তুমি অস্টিওক্লাস্টটা বেশি দেখবে, ঠিক আছে? নেক্সট কামস ইয়োর মিক্সড লাইটিক অ্যান্ড ব্লাস্টিক ফেজ। এখানে কি হবে? তোমার র্যাপিড অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে বলে তোমার অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিও বাড়বে, তাই জন্য এটাকে বলি মিক্সড ফেজ। তো এখানে কি দেখবে? তুমি অস্টিওক্লাস্টও দেখবে, আর সাথে এই সিঙ্গেল যে ডার্ক নিউক্লিয়াস গুলো দেখছি এগুলো সব অস্টিওব্লাস্ট, ঠিক আছে? তো মিক্সড ফেজে তুমি দুটোই দেখবে, হ্যাঁ, অস্টিওক্লাস্ট অ্যান্ড অস্টিওব্লাস্ট। তাহলে এইটা কি দেখছো তুমি? একটা অস্টিওক্লাস্ট কেমন করে দেখছো? বোনটা খেয়ে নিচ্ছে, হ্যাঁ, এটা একটা নর্মাল তোমার বোন, অস্টিওক্লাস্টটা পুরো বোনটাকে খেয়ে নিচ্ছে, ঠিক আছে? সিমিলারলি এখানেও তুমি দেখছো অস্টিওক্লাস্ট গুলো বোনটাকে খেয়ে নিচ্ছে, আর তোমার বোনের সাইডে এই অস্টিওব্লাস্টিক রিমিং তৈরি হচ্ছে। সো দিজ আর মিক্সড ফেজ, ঠিক আছে? কিন্তু বায়োপসি আমরা পাই না ইউজুয়ালি, তাই আমি তোমাদের দেখাচ্ছি ইউজুয়ালি কি হয়, ঠিক আছে? প্যাথোজেনেসিসটা। নেক্সট কামস ইয়োর স্ক্লিরোটিক ফেজ। স্ক্লিরোটিক ফেজে কি হবে? তোমার অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি এতটাই বেড়ে যাবে যে তোমার বোনটা এমনি ডার্ক একদম মোজাইক প্যাটার্ন দেখায়, ঠিক আছে? এরকম সিমেন্টেড লাইনস গুলো বোনের মধ্যে প্রচুর বেড়ে যায়। এই পরেরটাতে দেখো, এই দেখো, এটা তোমার জিগজ পাজল অর মোজাইক প্যাটার্ন বলে, ঠিক আছে? এরকম বোনের মধ্যে এই বোনের লাইনস গুলো প্রচুর বেড়ে যায়। তো দিস ইজ আ স্ক্লিরোটিক ফেজ, ঠিক আছে? সিমিলারলি এখানে দেখছো তোমার এই মোজাইক দেখেছো, এই লম্বা লম্বা লাইনগুলো, এটাকে বলি আমরা জিগজগ পাজল অর মোজাইক প্যাটার্ন। সো দিস ইজ অলসো এন এমসিকিউ কোয়েশ্চেন। মাইক্রোস্কোপিতে আমরা যদি বোনে জিগজগ পাজল বা মোজাইক প্যাটার্ন পাই, কিসে দেখি? প্যাজেটস ডিজিজ অফ বোনে, স্পেশালি ইন দ্য স্ক্লিরোটিক ফেজ, ঠিক আছে? সো কামিং টু দ্য কমপ্লিকেশনস, কি বললাম? যেমন পেশেন্ট কি নিয়ে আসতে পারে? একটা হচ্ছে তোমার প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসতে পারে, তো ফ্র্যাকচার হতে পারে বা বোনি ডিফর্মিটি হতে পারে, ঠিক আছে? তার সাথে তোমার সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস হতে পারে, যদি তোমার নার্ভ রুট ইনভলভ, মানে নার্ভ রুটে গিয়ে যদি বোনটা কম্প্রেস করে তাহলে তোমার নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস হতে পারে। আর তার সাথে যদি স্কাল ইনভলভমেন্ট থাকে তাহলে পেশেন্ট ক্যান কমপ্লেন অফ ডেফনেস, ভার্টাইগো, টিনিটাস, ডেন্টাল ম্যালঅক্লুশন, ঠিক আছে? এগুলো। তো টিনিটাস মানে কি? হ্যাঁ, কানের মধ্যে সবসময় তার একটা আওয়াজ আসছে, ঠিক আছে? তো ওটাকে বলে টিনিটাস। আর তার সাথে কি বললাম, তোমার ফাইনাল স্টেজে কি হতে পারে? সার্কোম্যাটাস ডিজেনারেশন হবে, মানে মালিগনেন্ট ট্রান্সফরমেশন হতে পারে, ঠিক আছে? প্যাজেটস ডিজিজে। আর যেহেতু ইনক্রিজড বোন ভ্যাসকুলারিটি হয়, তাই জন্য হাই আউটপুট কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে পেশেন্টের। সো দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ ইয়োর প্যাজেটস ডিজিজ। সার্জিক্যাল কমপ্লিকেশনস খুব রেয়ার। তোমার যেটা বললাম, হাই ভ্যাসকুলার ম্যারো হলে তোমার প্রফিউজ ব্লিডিং হবে, স্ট্রাকচারালি বোনটা উইক থাকবে, আর স্পাইনাল আর এপিডিউরাল অ্যানেস্থেসিয়া এই পেশেন্টগুলোকে দেওয়া যাবে না, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইনভেস্টিগেশনস। তাহলে আমি তোমাদের কি বললাম মনে রাখবে, অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি ইজ ইন্ডিকেটেড বাই উইচ মার্কারস? ইয়োর অ্যালকালাইন ফসফেটেজ, ঠিক আছে? তো তাই জন্য আমরা সিরাম অ্যালকালাইন ফসফেটেজ আর অ্যাসিড ফসফেটেজটা তোমার এলিভেটেড থাকবে, কিন্তু এই পেশেন্টের কিন্তু ক্যালসিয়াম নর্মাল থাকবে,
ঠিক আছে? যখন তুমি পেশেন্টের টেস্ট দেবে তখনই তুমি দেখবে পেশেন্টের ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট লেভেলস নর্মাল থাকবে, কিন্তু অ্যালকালাইন ফসফেটেজ উইল বি ইনক্রিজ। সো দিস ইন্ডিকেটস ইয়োর ইনক্রিজড অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি। হ্যাঁ, আর অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটির কি কি মার্কার্স আছে? এই মার্কার্সগুলো, your pro-collagen type 1 টেলোপেপটাইডস মানে সি টেলোপেপটাইড অ্যান্ড এন টেলোপেপটাইডস, ঠিক আছে? এইগুলো হচ্ছে your markers of the অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। তাহলে যখন দুটোই এলিভেটেড দেখবো তার মানে পেশেন্টের অস্টিওব্লাস্টিক এন্ড অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি হচ্ছে, তাহলে দিস ইজ ডায়াগনস্টিক অফ ইয়োর প্যাজেটস ডিজিজ। ঠিক আছে? হোয়াট ইজ অস্টিওমালেশিয়া? অস্টিওমালেশিয়া মানে কি? বোনগুলো কি হয়ে যায়? খুব সফট হয়ে যায়, তাই না? তো ওইটাতে কি হয়? শুধু অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ে, তাই তো? তাই জন্য বোনগুলো সফট হয়ে যায়। তাহলে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি যদি শুধু বেড়ে থাকে তাহলে কোন মার্কারটা আমরা বেড়ে থাকবে? আমার অস্টিওমালেশিয়া হচ্ছে ইনক্রিজড অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, তাই তো? তাহলে তোমার টেলোপেপটাইডস গুলো বেড়ে থাকবে, তাই তো? অ্যালকালাইন ফসফেটেজ এই পেশেন্টগুলোতে নর্মাল থাকবে, ঠিক আছে? কিন্তু হোয়াট ইজ অস্টিওপেট্রোসিস? অস্টিওপেট্রোসিস কি করে তুমি ডায়াগনোজ করবে? অস্টিওপেট্রোসিস হচ্ছে ইনক্রিজড অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি অনলি, ঠিক আছে? তার জন্য বোনগুলো কি হয়? হাইপার ডেন্স হয়ে যায়, প্রচুর অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি হচ্ছে না, পুরোটাই সাদা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কি হচ্ছে? তোমার অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে থাকছে, তো ওই পেশেন্টদের শুধু অ্যালকালাইন ফসফেটেজ বেড়ে থাকবে, ঠিক আছে? আর যাদের দুটোই বেড়ে থাকে অ্যালকালাইন ফসফেট আর টেলোপেপটাইডস, তাদের কি? প্যাজেটস ডিজিজ, বিকজ ইট ইজ আ, এখানে দুটোই বেড়ে যাচ্ছে, ঠিক আছে? অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিও বাড়ছে, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিও বাড়ছে, ঠিক আছে? কনফিউশন নেই তো আর কোনো? হ্যাঁ, তাহলে এবার এক্স-রে ফাইন্ডিংস গুলো দেখো, এগুলো কিন্তু সব তোমাদের এমসিকিউ তে আসে, ঠিক আছে? একটা এক্স-রে ফাইন্ডিং দিয়ে দেবে, নিয়ে বলবে এটা কি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে এটাতে কি দেখছো তুমি? একটা দেখছো তুমি অ্যান্টিরিয়র বোয়িং অফ দ্য লেগ হয়ে গেছে, এটা একটা টিবিয়া আর ফিবিউলা, ঠিক আছে? তো অ্যান্টিরিয়র বোয়িং দেখছো, আর কত দেখছো? ডার্ক কর্টেক্সটা কত থিক আর ডার্ক হয়ে গেছে, তো এইটা হচ্ছে তোমার প্যাজেটস ডিজিজ। আর যেহেতু ইমপ্রপার মিনারেলাইজেশন হচ্ছে তোমার, দুটোই যেহেতু ইমব্যালেন্স হচ্ছে, তাই বলে দেখো বোনটা কেমন ইররেগুলারলি ডেনসিটিতে দেখাচ্ছে, ঠিক আছে? তো এটাকে বলে ব্রিম সাইন। ব্রিম সাইন হচ্ছে তোমার এই পেলভিক যে ব্রিমটা আছে এটা পুরো হাইপারডেন্স হয়ে যাবে, দ্যাট ইজ দ্য ইলিওপেকটিনেট লাইন যেটা আছে ওটা প্যাজেটস ডিজিজে ভীষণ হাইপারডেন্স হয়ে যায়, ঠিক আছে? তো এটাকে বলে ইয়োর পেলভিক ব্রিম সাইন, ঠিক আছে? এটাও একটা এক্স-রে ফাইন্ডিং। নেক্সট আসছে তোমার স্কাল। স্কালে কি দেখছো? কটন উল অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? এই দেখো এখানটা এরকম গোল হয়ে রয়েছে কেমন একটা, হ্যাঁ, এটাকে বলে কটন উল অ্যাপিয়ারেন্স অফ দ্য স্কাল। এটাও ইজ সিন ইন প্যাজেটস ডিজিজ। হয়তো তোমাকে এক্স-রেটা দিল না, জাস্ট লিখে দিল কটন উল অ্যাপিয়ারেন্স অফ স্কাল কোথায় দেখি, বা পেলভিক ব্রিম সাইন কোথায় পাচ্ছি, নিয়ে চারটে অপশন দিয়ে দিল, তখন তোমাদের প্যাজেটস ডিজিজটা মনে রাখতে হবে। আর এটা হচ্ছে ট্যামো শ্যান্টার সাইন। এখানে কি হয় তোমার? ওয়াইডেনিং অফ দ্য ডিপ্লয়েক্স, মানে দেখে মনে হচ্ছে ডিপ্লয়েক স্পেস মানে এই আউটার টেবিল আর ইনার টেবিলের মাঝখানে যে স্পেসটা, ঠিক আছে, স্কালের, তো এই স্পেসটা দেখে মনে হয় ওয়াইডেন্ড হয়ে গেছে, ঠিক আছে? আর এরম লাগে স্কালটা দেখতে, এটাকে বলে ট্যামো শ্যান্টার সাইন, মানে মনে হচ্ছে কেউ একজন টুপি পরে আছে, ঠিক আছে? তো এটাকে বলে ট্যামো শ্যান্টার স্কাল। হ্যাঁ, এটাও ইজ a finding of your Paget's disease. এবার হচ্ছে পিকচার ফ্রেম ভার্টিব্রা। এটাকে দেখো, ভার্টিব্রা দেখছো পিকচার ফ্রেমের মতো, মানে চারটে সাইডই তোমার হাইপার ডেন্স হয়ে গেছে, দেখে মনে হচ্ছে একটা ফটো ফ্রেম, তাই তো? তো পিকচার ফ্রেম ভার্টিব্রা ইজ আ ফাইন্ডিং অফ ইয়োর প্যাজেটস। আর এটাকে বলে আইভারি ভার্টিব্রা। আইভারি ভার্টিব্রা মানে পুরোটাই হাইপার ডেন্স আর স্ক্লিরোটিক হয়ে গেছে, ঠিক আছে? স্ক্লিরোটিক ফেজে মেইনলি দেখি পুরো ভার্টিব্রাটাই সাদা হয়ে গেছে, তো এটাকে বলে আইভারি ভার্টিব্রা, ঠিক আছে? নেক্সট ইজ ব্লেড অফ গ্রাস সাইন। এখানে কি দেখতে পারি? যে এই বোনটা দেখো, যে ট্রান্সলুসেন্সিটা হয়েছে এটা ডায়াফাইসিসের দিকে এগিয়ে এরকম একটা পয়েন্টের মতো হয়ে গেছে, তাই তো? তো এটাকে একটা ব্লেড অফ গ্রাস সাইন বলে, ঠিক আছে? এই নামগুলো মনে রাখলেই হবে তোমাদের, ঠিক আছে? এক্স-রে কি কি ফাইন্ডিংস দেখছি আমরা। ব্লেড অফ গ্রাস সাইন ইজ অলসো ইজ আ ফাইন্ডিং অফ দ্য Paget's disease.
আর এটা হচ্ছে লুজার জোন। লুজার জোন মানে এক্সরেতে দেখে মনে হবে একটা ফ্র্যাকচার হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা ফ্র্যাকচার না। এই ইমপ্রপার মিনারেলাইজেশনের জন্য ইট লুকস লাইক আ সিউডো ফ্র্যাকচার। ঠিক আছে, তো দিস ইজ কল্ড লুজার্স জোন। এই দেখো এখানে একটা দেখতে পাচ্ছ লুজার্স জোন, আর এখানে একটা লুজার জোন দেখতে পাচ্ছ। তো অল দিজ আর দ্য ফাইন্ডিংস অফ ইয়োর প্যাজেটস ডিজিজ। নেক্সট হচ্ছে টেকনিশিয়াম 99 স্ক্যান যদি করি তাহলে আমরা ইনক্রিজড আপটেক দেখব। ঠিক আছে, এটাও একটা টেস্ট আমরা করতে পারি। আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অ্যাজ আই টোল্ড ইউ, অস্টিওম্যালেশিয়া, অস্টিওপেট্রোসিস সব থেকে ক্লোজ ডিডি, তার সাথে ফাইব্রাস ডিসপ্লেজিয়া আর মাল্টিপল মায়োলোমাও হতে পারে। ঠিক আছে, তো এই তুমি অস্টিওম্যালেশিয়া আর অস্টিওপেট্রোসিসের সাথে কি করে ডিফারেন্সিয়েট করবে প্যাজেটস ডিজিজে? কি টেস্ট করবে? এএলপি করবে আর টিলোপেপটাইডস গুলো টেস্ট করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট। কি করে প্যাজেটসদের ট্রিটমেন্ট করব? ইনঅ্যাক্টিভ যদি লিজন হয় তাহলে ওটার কোনো ট্রিটমেন্ট দরকার পড়ে না, কিন্তু মেইনলি এর ট্রিটমেন্ট হচ্ছে তোমাকে সাপ্রেস করতে হবে দ্য অ্যাক্টিভ ডিজিজ। ঠিক আছে, অ্যাক্টিভ ডিজিজ সাপ্রেস করবে, রিলিভ অফ পেন করবে, প্রিভেনশন অফ ডিফর্মিটি অ্যান্ড ফ্র্যাকচার্স করবে। তারপর হাই আউটপুট কার্ডিয়াক ডিসফাংশন হতে পারে পেশেন্টের, কেন? বিকজ অফ ইনক্রিজড, কি বলেছিলাম কেন হতে পারে? ইনক্রিজড ভ্যাসকুলারিটি, তাই তো? ইনক্রিজড ভ্যাসকুলারিটির জন্য হাই আউটপুট কার্ডিয়াক ডিসফাংশন হলে পেশেন্টকে ট্রিট করবে, আর তার সাথে তোমাকে সার্কোম্যাটাস এই ট্রান্সফরমেশনটাকে প্রিভেন্ট করতে হবে। ঠিক আছে, যাতে ম্যালিগনেন্ট কোনো ট্রান্সফরমেশন না হয়। তো মনে রাখবে প্রথমেই আমরা দিই পেশেন্ট ফসফোনেটস। ঠিক আছে, বিসফসফোনেটস কি করে? অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তোমার বিসফসফোনেটস এর ডোজেজ, যেগুলো মনে রাখতে পারলে করবে, নইলে অত ডিটেলসে পড়ার দরকার নেই। আর তার সাথে আমরা পেশেন্টকে ভিটামিন ডি আর ক্যালসিয়াম সাপ্লিমেন্টস দিতে পারি। তো কি দেখবো আমরা? বিসফসফোনেটস দিয়ে দেখবো যে পেশেন্টের কি করে আমরা মনিটর করবো যে কতটা ঠিক আছে পেশেন্ট ইজ ইমপ্রুভিং অর নট। উই উইল ডু অ্যালকালাইন ফসফেটেস, ওইটা দেখবো আস্তে আস্তে নর্মালাইজ করে গেছে। ঠিক আছে, আর মনে রাখবে বিসফসফোনেটস শুডন্ট বি গিভেন টু পেশেন্টস উইথ রিনাল ইম্পেয়ারমেন্ট। হ্যাঁ, আর তার সাথে আমরা পেশেন্টকে কি দিতে পারি? যদি বিসফসফোনেটস না দিই তাহলে আমরা ক্যালসিটোনিন দিতে পারি। ঠিক আছে, ক্যালসিটোনিনের ডোজেজেস গুলো দেখে নেবে। ক্যালসিটোনিন আমরা দিতে পারি পেশেন্টদের। আর তোমার সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ ইউজুয়ালি রিজার্ভ ফর ফ্র্যাকচার্স, যেটা তোমাকে বললাম সার্জারি ইউজুয়ালি এই পেশেন্টদের হয় না, কিন্তু যদি কোনো বোনি ডিফর্মিটি হয়ে থাকে বা ফ্র্যাকচার হয় তখনই আমরা পেশেন্টকে ওইভাবে ট্রিট করব। ঠিক আছে, তো এইটা আমাকে বলো, এইটা একটা কেস আছে, কে আমাকে এক্সপ্লেন করবে কি দেখছো? একটা 55-year-old female has come to you with this. Someone please explain me, তুমি কি দেখছো? পেলভিসটা কি দেখে নর্মাল লাগছে তোমাদের? লাগছে না, তাই তো? আর পেলভিসের এই ইলিওপেকটিনিক লাইনটা কি দেখছো? খুব প্রমিনেন্ট, তাই তো? তো এটাকে কি বলে? ব্রিম সাইন। ভেরি গুড। আর তার সাথে তুমি ওর সিরাম অ্যালকালাইন ফসফেটেস করিয়েছো, ইট ইজ রেজড and calcium and phosphate levels are normal. ঠিক আছে, তাহলে what will be your diagnosis? Paget's disease of bone. আর কোথায় দেখো Paget's disease? আরেকটা কোথায় পাওয়া যায় Paget's disease? ভেরি গুড, হ্যাঁ ব্রেস্টে। তাহলে কনফিউশন হবে না তো? আচ্ছা, এই স্কালটা দেখছো, এই স্কালটা এটাকে কি বলে? ট্যামো শ্যান্টার স্কাল। ভেরি গুড। ঠিক আছে, তাহলে প্যাজেটস ডিজিজ তোমার হচ্ছে এইটা শর্ট নোট অন প্যাজেটস ডিজিজ। ঠিক আছে, তাহলে আমাকে একজন কেউ একটু রিক্যাপচুলেট করে দাও, প্যাজেটস ডিজিজ যদি একটা শর্ট নোট আসে কি কি লিখবে তোমরা? কে বলবে? প্রথমেই তুমি প্যাথোজেনেসিস লিখবে। আগে হোয়াট ইজ প্যাজেটস ডিজিজ, ইন্ট্রোডাকশন, তারপর ইটিওলজি বা ইটিওপ্যাথোজেনেসিস। ঠিক আছে, প্যাথোজেনেসিস লিখলে তারপর এই দিক থেকে বলবেন, ওদিক থেকে বলো কি দেখবে? ক্লিনিক্যাল ফাইন্ডিংস। ক্লিনিক্যাল ফাইন্ডিংস এ পেশেন্ট কি নিয়ে আসবে? মোস্ট কমনলি হচ্ছে এসিমটোম্যাটিক। হ্যাঁ, প্রথম হচ্ছে এসিমটোম্যাটিক, তারপরে পেশেন্টের বোন পেন হতে পারে, বোন ডিফর্মিটিস হতে পারে, আর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার্স হতে পারে। ঠিক আছে, তারপর ক্লিনিক্যাল ফাইন্ডিংস হয়ে গেল, তারপর ফেজেস গুলো। ঠিক আছে, ইট ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ। তাহলে হোয়াট আর দ্য ফেজেস অফ প্যাজেটস ডিজিজ? শুধু এরাই বলছে কেন, তুমি চুপ করো, এরা বলো। হ্যাঁ, প্রথমে লাইটিক ফেজ, তারপর মিক্সড ফেজ উইচ ইজ লাইটিক অ্যান্ড ব্লাস্টিক ফেজ, তারপরে
স্ক্লেরোটিক ফেজ, ঠিক আছে। আর তারপরে কি প্রোগ্রেশন হতে পারে প্যাজেস ডিজিজের? সার্কোম্যাটাস ডিফারেন্সিয়েশন হতে পারে, ঠিক আছে। ইট ক্যান হ্যাভ আ ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন, ওটা হচ্ছে ফাইনাল একদম, ঠিক আছে। ঠিক আছে, তারপরে কি দেখবে? হিস্টোপ্যাথোলজিক্যালি তোমাদের দেখিয়ে দিলাম কি কি তিনটে ফেজে কি কি দেখবে তোমরা, ঠিক আছে। কিন্তু হিস্টোপ্যাথের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। তাহলে রেডিওলজিক্যাল ফাইন্ডিংসে কি কি ছিল? একটা হচ্ছে থিকেন্ড কর্টেক্স থাকবে, বোয়িং অফ দ্য বোনস, তার সাথে সাথে থাকবে পেলভিক ব্রিম সাইন, তারপর ট্যামোশান্টার স্কাল, ব্লেড অফ গ্রাস সাইন, আইভারি ভার্টিব্রা অ্যান্ড পিকচার ফ্রেম ভার্টিব্রা। সব নামগুলো মনে রাখবে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। হ্যাঁ, কোন বোনে কি ফাইন্ডিং পেতে পারি, ঠিক আছে। তুমি এবার যদি বলো যে আমি লং বোনসে পিকচার ফ্রেম ভার্টিব্রা পাবে, তাই তো পিকচার ফ্রেম ভার্টিব্রা তো নামেই বলে দিচ্ছে, ইট ইজ সিন ইন দ্য ভার্টিব্রাল কলাম, ঠিক আছে। সিমিলারলি ভার্টিব্রাতে দুটো ফাইন্ডিংস থাকে, একটা হচ্ছে পিকচার ফ্রেম ভার্টিব্রা, একটা হচ্ছে আইভারি ভার্টিব্রা, ঠিক আছে। তাহলে রেডিওলজি হয়ে গেল। তাহলে ট্রিটমেন্টে তোমার মেইন কি টার্গেট থাকবে? একটা হচ্ছে অ্যাক্টিভ ডিজিজটাকে সাপ্রেস করা আর পেশেন্টের পেন ম্যানেজমেন্ট করা, ঠিক আছে। আর সার্জিক্যাল হচ্ছে একদম লাস্ট, যদি পেশেন্টের ফ্র্যাকচার থাকে বা বোন ডিফর্মিটি কারেকশন করতে হয়। হ্যাঁ, আর তাহলে তোমার কি থাকবে? বিসফসফোনেটস দেবে প্রথমে, তার সাথে ভিটামিন ডি ক্যালসিয়াম সাপ্লিমেন্টস দিতে পারো, আর ক্যালসিটোনিন থেরাপি। হ্যাঁ, আর ল্যাব ইনভেস্টিগেশনসে কি কি করবে? সিরাম অ্যালকালাইন অ্যাসিড ফসফেটেজ করবে, which is a marker of what? অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি। আর তার সাথে তুমি টিলোপেপটাইডস করবে, ওটা ইউরিনারি টিলোপেপটাইডস করতে পারি। টিলোপেপটাইড অ্যাক্টিভিটি ইজ আ মার্কার অফ অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, সো বোথ উইল বি এলিভেটেড, ঠিক আছে। তাহলে হয়ে গেল। শর্ট নোট লিখতে কোনো অসুবিধা হবে না। আর এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সায়েন্সগুলো মনে রাখবে, ঠিক আছে। ফ্র্যাকচার হিলিংও কিন্তু একটা ছোট টপিক, ঠিক আছে। ফ্র্যাকচার হিলিংটা তোমরা যেমন উন্ড হিলিং পড়েছো, তেমনি উন্ড হিলিং আর ফ্র্যাকচার হিলিং কিন্তু দুটো একদম আলাদা জিনিস, ঠিক আছে। অনেকে কি করে, ফ্র্যাকচার হিলিং এর উপর কোয়েশ্চেন আসলে ওটাতে উন্ড হিলিং লিখে দেয়, সেটা কিন্তু ভুল। তোমাদের জাস্ট আমি একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি মেন পয়েন্টস গুলো, ফ্র্যাকচার হিলিং এ কি লিখতে হবে সেটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, মানে হোয়াট আর দ্য পার্টস অফ আ লং বোন? এপিফাইসিস, ডায়াফাইসিস অ্যান্ড মেটাফাইসিস। মাঝখানটা ডায়াফাইসিস, দুটো ওপর নিচে হচ্ছে এপিফাইসিস, আর তার মাঝের জায়গাটা হচ্ছে মেটাফাইসিস। ভেরি গুড, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ আ ফ্র্যাকচার? একটা ফ্র্যাকচার মানে কি? ইট ইজ আ ব্রেক ইন দ্য বোন, ঠিক আছে, স্ট্রাকচারাল কন্টিনিউইটি অফ দ্য বোন, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ফ্র্যাকচার। তো তাতে কি হবে? ইট রেজাল্টস ইন দ্য লস অফ মেকানিক্যাল স্টেবিলিটি অ্যান্ড অলসো ইট ক্যান পার্শিয়ালি ইম্পেয়ার দ্য ব্লাড সাপ্লাই, ঠিক আছে। তাহলে ফ্র্যাকচার হিলিং কখন বলবো? ইট স্টার্টস ইমিডিয়েটলি আফটার ইয়োর ফ্র্যাকচার, ঠিক আছে। তো এটা তোমাদের অ্যানাটমি যেটা বললাম, পার্টস অফ আ বোন, সে তোমরা জানো। আচ্ছা, ফ্র্যাকচার হিলিং ক্যান বি ডিরেক্ট অর ইনডিরেক্ট, ঠিক আছে। এত তোমাদের অত জানার দরকার, কিন্তু এইটুকু মনে রাখবে, হ্যাঁ, যে ফ্র্যাকচার হিলিং হচ্ছে when there is direct contact between bone ends, a bone forms directly across the fracture line, মানে ইমিডিয়েট, মানে যখন যেই বোনটা ভেঙে যাচ্ছে তারপরেই ফ্র্যাকচার লাইনের along তোমার বনি এন্ডস গুলো জয়েন করে যাচ্ছে, সো দ্যাট ইজ ইয়োর প্রাইমারি, ঠিক আছে। আর সেকেন্ডারি হচ্ছে যখন ক্যালাস ফর্মেশন হচ্ছে, ঠিক আছে, মানে বোনের ফ্র্যাকচার সাইটের along তোমার নিউ বোন ফর্মেশন হচ্ছে, ওটাকে বলি আমরা ক্যালাস ফর্মেশন। ওটা প্রথমে ফাইব্রোকার্টিলেজিনাস হয়, তারপর ওটা আস্তে আস্তে অসিফাই করে হার্ড বোন তৈরি হয়ে যায়, ঠিক আছে। সো দ্যাট ইজ ইয়োর হিলিং বাই সেকেন্ডারি ফ্র্যাকচার হিলিং বলে ওটাকে, ঠিক আছে। তাহলে হোয়াট আর দ্য স্টেজেস অফ আ ফ্র্যাকচার হিলিং? তো মনে রাখবে, ফার্স্টে তোমার হিমেটোমা ফর্মেশন হয়, ঠিক আছে। হিমেটোমা ফর্মেশনের পর তোমার কি হচ্ছে? ইনফ্লেমেশন এন্ড সেলুলার প্রলিফারেশন, মানে হেমাটোমা ফর্মেশন ইজ দ্য ফার্স্ট স্টেজ, তারপরে তোমার হচ্ছে ইনফ্লেমেটরি মার্কারস গুলো আসছে, ইনফ্লেমেশন হচ্ছে, আর সেলুলার প্রলিফারেশন হচ্ছে, তারপর ফর্মেশন অফ সফট ক্যালাস, ফর্মেশন অফ হার্ড ক্যালাস which is also known as your consolidation, and তারপর ফাইনালি রিমডেলিং, বোন রিমডেলিং হয়, ঠিক আছে। তাহলে ফার্স্টে কি হবে? ইমিডিয়েটলি আফটার দ্য বোন গেটস ফ্র্যাকচার্ড ইউ উইল হ্যাভ আ হিমেটোমা ফর্মেশন, ঠিক আছে। হিমেটোমা ফর্মেশন হবে, এখানে ফর্মেশন অফ ইয়োর ফিব্রিন মেশ, it will seal the fracture site, ঠিক আছে। তারপর it provides a framework for inflammatory cell influx, ঠিক আছে, and formation of your granulation tissue. তারপর নেক্সট কি হচ্ছে?
এরপর তোমার সব এই ফ্যাক্টরস গুলো তৈরি হবে, ঠিক আছে? পিডিজিএফ, টিজিএফ বিটা, এফজিএফ এগুলো তোমার সব রিলিজ হবে, মানে তুমি ইনফ্লেমেটরি ফ্যাক্টরস গুলো রিলিজ হবে, তারপর তোমার এই ইনফ্লেমেটরি সেলস গুলোকে অ্যাট্রাক্ট করবে অ্যান্ড ফরমেশন অফ ইয়োর সেলস, মানে সেলুলার প্রলিফারেশন হবে, ঠিক আছে? মানে এগুলো সব তোমার ইনফ্লেমেটরি মার্কারস গুলো রিলিজ হবে। তারপর নেক্সট কি বললাম, ফরমেশন অফ ইয়োর ক্যালাস, তাই তো? ক্যালাস ফরমেশন হবে, হ্যাঁ? তো ওইটা হচ্ছে থার্ড স্টেজ। তো এখানে কি হবে তোমার, এই যে অ্যাক্টিভেটেড অস্টিওপ্রোজেনেটর সেলস উইল ডিপোজিট ইন দ্য সাবপেরিওস্টিয়াল ট্রাবেকিউলে অ্যান্ড ইট উইল ফর্ম আ প্রোক্যালাস, মানে সফট ক্যালাস, ঠিক আছে? তো সফট ক্যালাসটা ইজ মেইনলি ফর্মড অফ ফাইব্রোকার্টিলেজ অ্যান্ড হায়ালিন কার্টিলেজ, ঠিক আছে? তারপর এই ফাইব্রোকার্টিলেজ আর হায়ালিন কার্টিলেজটা আরো দিনে দিনে আরো তোমার কনসলিডেট করবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য স্টেজ অফ কনসলিডেশন ওয়্যার ইট উইল কন্টিনিউ টু ফর্ম দ্য বোনি ক্যালাস, হ্যাঁ? তারপর বোনি ক্যালাসের পর ফাইনালি তোমার কি হবে, রিমডেলিং, যেটা বললাম, ঠিক আছে? তাহলে এই ডায়াগ্রামটাও মনে রাখবে। স্টেজ 1 হচ্ছে হিমেটোমা ফর্মেশন, স্টেজ 2 হচ্ছে যেখানে তোমার ইনফ্লেমেটরি মিডিয়েটার্স গুলো রিলিজ হচ্ছে, তার সাথে সাথে তোমার সেলুলার প্রলিফারেশন হচ্ছে। স্টেজ 3 তে তোমার প্রোক্যালাস ফর্ম হচ্ছে, দ্যাট ইজ ইয়োর কার্টিলেজিনাস ফাইব্রোকার্টিলেজ, ওইটা কনসলিডেট করে তোমার হার্ড ক্যালাস ফর্ম করছে, আর ফাইনালি তোমার রিমডেলিং হবে। রিমডেলিং টেক্স আপ ইয়ার্স, ঠিক আছে? একটা বোন ফ্র্যাকচার হওয়ার পর লাস্টে রিমডেলিং হতে অনেক বছর লেগে যায়, ঠিক আছে? যখন তুমি একদম আগের মতো ফেজে তোমার বোন কোনোদিন ফ্র্যাকচার ইউজুয়ালি হলে কোনোদিন পেশেন্ট কিন্তু আগের মতো বোন ফেরত পায় না, ঠিক আছে? কিছু একটু ডিফর্মিটি তার থাকবে, কিছু একটু অসুবিধা থাকবে, ঠিক আছে? তাহলে এগুলো তোমার একটু দেখে নেবে, জাস্ট একই জিনিস কিন্তু এগুলো, ঠিক আছে? তোমার স্টেজ 1 এ হিমেটোমা ফর্মেশনে কি কি হচ্ছে, স্টেজ 2 এগুলো, মানে তোমার ইউজুয়ালি যদি একটা ফ্র্যাকচার হিলিং এর উপর টপিক আসে তখন তোমায় কিন্তু এগুলো মেনশন করতে হবে, ঠিক আছে? হোয়াট ইজ আ ফ্র্যাকচার অ্যান্ড হোয়াট আর দ্য স্টেজেস অফ ফ্র্যাকচার হিলিং, ঠিক আছে? তাহলে কেউ একজন বলো আমাকে স্টেজেস গুলো। ফার্স্টে হিমেটোমা ফর্মেশন কি হবে, রাপচার অফ ব্লাড ভেসেলস হবে, তারপর হিমেটোমা তোমার ফর্মেশন হবে, তারপর সেকেন্ড স্টেজে কি হবে না, ইনফ্লেমেটরি মিডিয়েটার্স, ঠিক আছে? টিজিএফ বিটা, পিডিজিএফ, এফজিএফ এগুলো তোমার রিলিজ হবে, ইনফ্লেমেটরি মার্কারস গুলো রিলিজ হবে, ইনফ্লেমেশন হবে, তার সাথে তোমার কি হবে, সেলুলার প্রলিফারেশন হবে, ঠিক আছে? তারপর নেক্সট কি হবে, থার্ড স্টেজ ক্যালাস, সফট ক্যালাস, যেটাকে আমরা অলসো কলি প্রো ক্যালাস, ঠিক আছে? সফট ক্যালাসে কি হবে তোমার, ফাইব্রোকার্টিলেজ বা হায়ালিন কার্টিলেজ দিয়ে তোমার ওখানে একটা, যেখানে তোমার ফ্র্যাকচার সাইট হয়েছে ওখানে একটা ক্যালাস ফর্মেশন হবে, ঠিক আছে? ওই ফাইব্রোকার্টিলেজ আর ইয়েটা হলে আরো অসিফিকেশন হয়, ওটা কনসলিডেট করে একটা হার্ড ক্যালাস তৈরি হবে, যেটা তোমার ফাইনাল বোনে ক্যালাস যখন ফর্ম হচ্ছে তখনই কিন্তু সার্জনরা বুঝতে পারে যে ইয়েস দ্য ফ্র্যাকচার ইজ হিলিং প্রপারলি, ঠিক আছে? যখন আমাদের ফ্র্যাকচার হয়, যদি হিম্যাটোমাটা তো আমরা এক্সরেতে বুঝতে পারবো না, তাই তো? ওগুলো তো সফট ইনজুরি, তো সফট টিস্যু ইনজুরি হচ্ছে, তো কিন্তু যখন ক্যালাস ফর্মেশন দেখছি তার মানে তোমার বোনটা কিন্তু হিল হচ্ছে, ঠিক আছে? তো ক্যালাসটা আমরা এক্সরে ফাইন্ডিংসে বুঝতে পারি, ঠিক আছে? আর তার সাথে ফাইনালি তোমার বোন রিমডেলিং হবে, ঠিক আছে? তো যদি শর্ট নোট অন ফ্র্যাকচার হিলিং আসে তখন প্লিজ এইটা লিখবে কিন্তু, ঠিক আছে? উন্ড হিলিং লিখবে না কিন্তু, প্রাইমারি সেকেন্ডারি ইন্টেনশনাল উন্ড হিলিং লিখবে না, ঠিক আছে? ফ্র্যাকচার হিলিং ডিফারেন্ট ফ্রম হোয়াট ইজ উন্ড হিলিং, ঠিক আছে? কোনো অসুবিধা হবে তোমাদের? আচ্ছা, এবার হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ফ্র্যাকচার হিলিং, তাহলে কি হবে, একটা হচ্ছে তোমার ডিলেড ইউনিয়ন, মানে কিছুতেই তার ইউনিয়ন হচ্ছে না, মানে ফ্র্যাকচারটা কিছুতেই তোমার ইউনাইট করছে না, ঠিক আছে? তার মানে ডিলেড ইউনিয়ন, ঠিক আছে? এটা কেন কেন হতে পারে, বিকজ অফ ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই হতে পারে। কেন, তোমার একটা জিনিস হিল করার জন্য ব্লাড লাগবে, তোমার ব্লাড সাপ্লাই লাগবে, ব্লাড সাপ্লাই যদি না থাকে তাহলে ডিলেড ইউনিয়ন হতে পারে। তার সাথে যদি প্রচুর বেশি there is several soft tissue, মানে সিভিয়ার সফট টিস্যু ইনজুরি, ঠিক আছে? খুব বেশি যদি সফট টিস্যু ইনজুরি থাকে তাহলেও টাইম লাগতে পারে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইনফেকশন, যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু কোনোদিনই সেই বোনটা হিল করবে না, তাই তো? তাই জন্য আগে আমাকে ইনফেকশনটা ট্রিট করতে হবে, তারপর আই হ্যাভ টু ফার্দার ট্রিট দ্য পেশেন্ট। ইনসাফিসিয়েন্ট স্প্লিন্টেজ মানে প্রপারলি সাইডটাকে ইমমোবিলাইজ করা হয়নি, কি বলে ফ্র্যাকচার হলে আমরা কি করি, প্লাস্টার করি, প্লাস্টারের কাজটাই কি, ইমমোবিলাইজ করা। যদি প্লাস্টার না হয় তখন আমরা কি করবো, প্লেট বসাবো, ঠিক আছে, ইমপ্লান্টস বসাবো। তাহলে যদি আমি ঠিক মতো ইমমোবিলাইজই না করি সাইডটাকে, তাহলে সেই ফ্র্যাকচার কোনোদিনও ঠিক মতো হিল করবে না, ঠিক আছে?
আর এক্সেসিভ ট্র্যাকশন, খুব বেশি যদি আমি টাইট করে বেঁধে রাখি বা খুব বেশি যদি পুল করে রাখি বোনটাকে, ট্র্যাকশন মানে বোনটাকে তুমি ওয়েট দিয়ে অ্যালাইনমেন্ট করে রাখা, ঠিক আছে? তো ওই যদি বেশি ট্র্যাকশন দিয়ে দেয়, বেশি যদি পুল দিয়ে রাখি, তাহলে তো বোনটা কোনোদিন জয়েনই করতে পারবে না, গ্রোথটা তোমার অনেক ডিলে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে ডিলেড ইউনিয়ন। তারপর আর কি হতে পারে তোমার? ম্যাল ইউনিয়ন। ম্যাল ইউনিয়ন মানে এগুলো পড়বে, শুনবে যখন তোমরা ক্লিনিক্সে যাবে, অর্থতে যদি ক্লিনিক্সে যাও তখন তোমরা শুনবে, একটা হচ্ছে ডিলেড ইউনিয়ন, একটা হচ্ছে ম্যাল ইউনিয়ন। ম্যাল ইউনিয়ন মানে উল্টো পাল্টা ভাবে বোনটা হিল করেছে, ঠিক আছে? মানে বোনটা হয়তো স্ট্রেট হয়নি, হয়তো ওপর নিচ হয়েছে, মানে ডিসপ্লেসড ফ্র্যাকচার ছিল, তো ওইটা যখন ওরা হয়তো ওর মধ্যেই হয়তো কেউ হয়তো প্লাস্টার করে দিয়েছে, তাহলে ওখানেই ও বোন হিল করে ক্যালাস ফর্মেশন করে একটা ম্যাল ইউনিয়ন তৈরি হয়েছে, মানে ডিফর্মড ভাবে বোনটা জয়েন করেছে, ঠিক আছে? তোমাদের কি এখনো সার্জারিতে এসছে? অর্থোপেডিক স্টার্ট করেছো তোমরা? অর্থোপেডিক্স নেই না তোমাদের এখনো, ঠিক আছে, যখন পড়বে তখন বুঝবে। তাহলে ম্যাল ইউনিয়ন। আরেকটা হচ্ছে নন ইউনিয়ন, যখন কোনো ইউনিয়নই হয়নি, ঠিক আছে? নন ইউনিয়ন, এই টার্মস গুলো পড়বে, দেখবে যখন পরে আরো পড়বে। নন ইউনিয়ন, নন ইউনিয়ন মানে বোনটা হিলই করেনি, মানে ফ্র্যাকচার সাইডটা হিলই হয়নি, ঠিক আছে? নন ইউনিয়ন। তাহলে নন ইউনিয়নের মোস্ট কমন কজ হচ্ছে তোমার ইনফেকশন, ঠিক আছে? যদি কোনো একটা ইনফেকশন হয়তো ছিল, যেটা হয়তো কেউ ওভারলুক করে গেছে বা সে জানতো না, ইনফেকশনটা ট্রিট করেনি, যার জন্য তোমার নন ইউনিয়ন হয়ে গেছে, ঠিক আছে? তো মনে রাখবে কমপ্লিকেশনস অফ ফ্র্যাকচারে তিনটে থাকবে তোমার: ডিলেড ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন, নন ইউনিয়ন, ঠিক আছে?